প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ভিডিও লেকচারটিতে আমরা বেশ কয়েকটি টপিক আলোচনা করব, সেগুলো হচ্ছে কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণুতে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। তারপর সন্নিবেশ সমযোজী বন্ধন নামক এক ধরনের বিশেষ বন্ধন আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে আছে, সেটা নিয়ে। দেন জটিল যৌগ বলতে আমরা কি বুঝি এবং জটিল যৌগের আকৃতি কেমন হয় এবং সন্নিবেশ সংখ্যা বলতে কি বুঝি। তাছাড়া সবল ক্ষেত্র লিগ্যান্ড ও দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড বলতে কি বুঝি এবং জটিল যৌগের সংকরায়নগুলো কিভাবে করতে হয়, সেগুলো হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। তো এখানে তোমাদের এই টপিকগুলো দেখে প্রথমত এখন অনেক বেশি ম্যাসি আর অনেক বেশি কনফিউজিং মনে হচ্ছে, বাট আস্তে আস্তে আজকের এই ভিডিও লেকচারের শেষে এগুলো নিয়ে তোমরা ডিটেলসে জেনে যাবে। তো একটু এখানে মনে রাখবে সেটি হচ্ছে এই যে কনসেপ্টগুলো রয়েছে, এখানে 7টি কনসেপ্ট দেখতে পাচ্ছ। এই কনসেপ্টগুলো থেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি তোমাদের সৃজনশীল প্রশ্ন হতে পারে বা এমসিকিউতে কোয়েশ্চেন আসতে পারে। তো একটু মনোযোগ সহকারে আজকের এই টপিকগুলো দেখবে। সো চলো, আজকের এই ক্লাসটি বেসিকলি প্রথমে আমরা শুরু করতে যাব হচ্ছে মুক্তজোড় সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটি দিয়ে। তো মুক্তজোড় সংখ্যা নির্ণয় করার আগে একটু জেনে নাও মুক্তজোড় আসলে কেন প্রয়োজন। দেখো, মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা যদি আমরা নির্ণয় করে ফেলতে পারি খুব ইজিলি, তাহলে আমাদের যে সংকরায়নের যে কনসেপ্টটি থাকবে, সেই সংকরায়নের কনসেপ্টটা আমরা হচ্ছে মুক্তজোড় খুব ইজিলি বের করতে পারবো। আর সংকরায়নের কনসেপ্টে মুক্তজোড় বের করাটা খুব ইম্পর্টেন্ট। তাছাড়া হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন বোঝার জন্য আমাদের মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা জানতে হয়। তাই হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা আমরা বের করব। দেন যে জিনিসটি একটু মনে রাখবে সেটা হচ্ছে প্রত্যেকটা যৌগ, ধরো তোমার কাছে একটা অ্যামোনিয়া যৌগ রয়েছে, এই যে NH3 দিয়েই তো আমরা অ্যামোনিয়াকে লিখি, তাই না? এই যে অ্যামোনিয়া যৌগটি রয়েছে, এই অ্যামোনিয়া যৌগতে একটা কেন্দ্রীয় পরমাণু থাকে। সবগুলো যৌগতেই হচ্ছে একটা কেন্দ্রীয় পরমাণু থাকে। এখন কেন্দ্রীয় পরমাণু বলতে কি বুঝি? দেখো, কেন্দ্রীয় পরমাণু বোঝার জন্য এই যে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়ার আকৃতিটা একটু আঁকি। দেখো, অ্যামোনিয়া দেখতে অনেকটা এরকম হয়। একটা নাইট্রোজেন থাকে, তার সাথে একটা হাইড্রোজেন যুক্ত থাকে, আরেকটা হাইড্রোজেন যুক্ত থাকে, আরেকটা হাইড্রোজেন যুক্ত থাকে। অর্থাৎ এখানে একটা নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এখানে নাইট্রোজেনের সাথেই কিন্তু সবাই যুক্ত রয়েছে, তাই তো? নাইট্রোজেনের সাথে এখানে 3টা হাইড্রোজেন যুক্ত রয়েছে। যার সাথে সবগুলো পরমাণু একটা যৌগের যুক্ত থাকে তাকে বলা হয় কেন্দ্রীয় পরমাণু। অর্থাৎ এখানে নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, কারণ নাইট্রোজেনের সাথে এখানে সবাই বন্ধন গঠন করছে। তো কেন্দ্রীয় পরমাণু বোঝার জন্য শর্টকাট রয়েছে, সেটি হচ্ছে যেটা সংখ্যায় কম সেটাই কেন্দ্রীয় পরমাণু। দেখো, এখানে NH3 তে নাইট্রোজেনটা সংখ্যায় কম, তাই আমরা নাইট্রোজেনকে কেন্দ্রীয় পরমাণু ধরে নিতে পারি। যদিও এই কনসেপ্টটি একদম 100% অ্যাকুরেট না, বাট আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত এই কনসেপ্টটা দিয়ে হয়ে যায় যে যার হচ্ছে তোমার সংখ্যা সবচাইতে কম সে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। বাট অ্যাকচুয়াল কনসেপ্টটা কি? যার সাথে যুক্ত রয়েছে সবাই। কেমন? তো চলো এবার টপিকে ব্যাক করি, যেটা হচ্ছে মুক্তজোড় সংখ্যা কিভাবে নির্ণয় করব। দেখো, মুক্তজোড় সংখ্যা নির্ণয় করার জন্য যেটি করতে হবে সেটা হচ্ছে এই সূত্রটি ইউজ করতে হবে। এখানে LP দিয়ে কি বোঝাচ্ছি? লোন পেয়ার। লোন পেয়ার মানে কি? মুক্তজোড়। মুক্তজোড়ের ইংলিশই হচ্ছে লোন পেয়ার, তাই আমি LP দিয়ে প্রকাশ করেছি। মুক্তজোড় নির্ণয়ের যে সূত্রটি সেটি হচ্ছে LP = x মাইনাস হোল a মাইনাস b ডিভাইডেড বাই 2। তো এই যে সূত্রটি রয়েছে, এই সূত্রের মাধ্যমে আমরা চাইলে মুক্তজোড় বের করতে পারি। তার আগে কয়েকটা জিনিস একটু দেখে নাও, সেটি হচ্ছে কিছু মূলের যোজনী একটু মনে রাখতে হবে এই সূত্রটি অ্যাপ্লাই করতে গেলে। যেটা হচ্ছে হ্যালোজেন যেগুলো আছে তাদের যোজনী হয়ে থাকে 1। হ্যালোজেন কারা? ধরো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাদের যোজনী কত? 1 হবে। হ্যালোজেন যারাই আছে বা গ্রুপ 17 যারা আছে তাদের যে যোজনী সেটা হবে 1। অন্যদিকে হাইড্রোজেনের যোজনী হয় আমরা জানি 1, আর অক্সিজেনের যোজনী হয় 2, তাই তো? তো এখন চলো সূত্রটা একটু বুঝে নিই। সূত্রটা কি বোঝাতে চাচ্ছে এখানে দেখো, এখানে এ যেটি রয়েছে সূত্রে, এ হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুর সংখ্যা, এক্স হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, এবং ভি যেটি আছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুর যোজনী। এখন একটু কঠিন লাগছে, চলো এক্সাম্পলের মাধ্যমে জিনিসগুলো করে ফেলি। ধরো তোমার কাছে জানতে চেয়েছে অ্যামোনিয়াতে কয়টা মুক্তজোড় রয়েছে, তখন কি করবে? তখন তোমাদের প্রথম কাজ হবে কেন্দ্রীয় পরমাণু যে নাইট্রোজেনটা রয়েছে তার হচ্ছে ইলেকট্রন বিন্যাস লিখে ফেলা। কার ইলেকট্রন বিন্যাস লিখবে? কেন্দ্রীয় পরমাণু। এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন কেন? কারণ তার সাথে সবাই যুক্ত ছিল, বা শর্টকাটে মনে রাখতে পারি এটা সংখ্যায় সবচাইতে কম, তাই নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস তো আমরা জানি 1s2, 2s2, 2p3, রাইট? এখন যদি লোন পেয়ার বের করতে চাই এই সূত্রটা বসাবো, তাই তো? লোন পেয়ার বলতে কি? মুক্তজোড় যদি বের করতে চাই এই সূত্রটা বসাবো। এখানে দেখো x এর মান 5 বসিয়েছি। কেন 5 বসিয়েছি? কারণ দেখো x কি ছিল? x ছিল হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। তো এখানে দেখো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তর তো এটা, তাই তো? এখানে কয়টা ইলেকট্রন রয়েছে? এখানে 5টা ইলেকট্রন রয়েছে, ওই যে 2s2, 2p3 যোগ করলে 5, তাই 5 বসিয়েছি। অন্যদিকে এ কি? এ দেখো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুর সংখ্যা। এই যে কেন্দ্রীয় পরমাণু আছে এখানে নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত রয়েছে? পরমাণু 3টা যুক্ত রয়েছে না? তাই আমি এখানে এর জায়গায় 3 বসিয়েছি।
অন্যদিকে ভি কি ছিল? ভি ছিল হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুর যোজনী, রাইট? এখানে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত কে রয়েছে? হাইড্রোজেন না? হাইড্রোজেনের যোজনী কত? 1, তাই এখানে আমরা 1 বসিয়েছি। এটি ক্যালকুলেট করলে এখানে অ্যান্সার আসছে 1। তার মানে অ্যামোনিয়াতে কয়টা মুক্তজোড় রয়েছে? অ্যামোনিয়াতে একটা মুক্তজোড় রয়েছে। একটা মুক্তজোড়ে কয়টা ইলেকট্রন থাকে? একটা মুক্তজোড়ে 2টা ইলেকট্রন থাকে। তাই আমরা এখানে 2টা ইলেকট্রন দেখাবো। এটাই আসলে মুক্তজোড়, আর এভাবেই আসলে বের করতে হয়। তো চলো আরেকটা এক্সাম্পল দেখি যাতে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয় আরো। দেখো এখানে জানতে চাওয়া হচ্ছে PCl3 তে কয়টা মুক্তজোড় রয়েছে। তো প্রথম কাজ কি, যেটা সংখ্যায় কম তার হচ্ছে ইলেকট্রন বিন্যাস লিখে ফেলা। এখানে ফসফরাস রয়েছে, ফসফরাস ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p6 3s2 3p3, রাইট? তো লোন পেয়ার বের করতে গেলে কি করব? ওই যে সূত্রটা ইউজ করব, সূত্রটা বসালাম। এখানে এক্স কি ছিল? এক্স ছিল হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর কি, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। তো এখানে দেখতেই পাচ্ছ যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টা রয়েছে? 5টা রয়েছে, তাই 5 বসিয়েছি। অন্যদিকে এ কি ছিল? এ ছিল হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে কয়টা পরমাণু যুক্ত আছে? এখানে 3টা রয়েছে, তাই 3 বসিয়েছি। আর ভি কি ছিল? সূত্রের ভি ছিল হচ্ছে যোজনী, রাইট? এখানে ক্লোরিন কি একটা হ্যালোজেন, তার যোজনী কত? 1 হবে, এখানে দেখতে পাচ্ছ, তাই 1 বসিয়েছি ডিভাইডেড বাই 2। হিসাব করলে অ্যান্সার আসবে 1। তার মানে PCl3 তেও মুক্তজোড় কয়টা রয়েছে? একটা। বাট মুক্তজোড় ইলেকট্রন কয়টা রয়েছে? 2টা। বাট মুক্তজোড় কয়টা রয়েছে? একটা। তো ব্যাপারটিকে আরো ক্লিয়ার হওয়ার জন্য চলো পানিতে মুক্তজোড় সংখ্যা বের করি। দেখো পানিতে কেন্দ্রীয় পরমাণু কি? অক্সিজেন, তাই তো? অক্সিজেন যেটি আছে তার ইলেকট্রন বিন্যাস এরকম। তার ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা রয়েছে? যোজ্যতা স্তরে ইলেকট্রন রয়েছে 6টা, ওই যে 2s2 2p4, রাইট? তো সূত্র যদি বসাই, দেখো এখানে 6 কেন বসিয়েছি? কারণ যোজ্যতা স্তরে কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা রয়েছে? 6টা। -2 কেন? 2 কারণ যুক্ত পরমাণু সংখ্যা 2। আর যুক্ত পরমাণু সংখ্যা যেটা তার যোজনী কত? 1 না? হাইড্রোজেনের 1, তাই হচ্ছে এখানে 1 বসিয়েছি। আর সূত্রের 2 হিসাব করলে অ্যান্সার আসবে 2। তার মানে অক্সিজেনের, অর্থাৎ এখানে যে পানি রয়েছে, পানিতে মুক্তজোড় কয়টা রয়েছে? পানিতে মুক্তজোড় রয়েছে 2টা। চলো আরেকটা এক্সাম্পল করি। এখানে ধরো কার্বন ডাইঅক্সাইড বলা হয়েছে। কার্বন ডাইঅক্সাইডের কেন্দ্রীয় পরমাণু কোনটা? কার্বন, কারণ তার সেটা হচ্ছে সংখ্যায় কম। সো কার্বন এভাবে লিখলাম 1s2 2s2 2p6। সো এখানে কার্বনের যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা? দেখো কার্বনের যোজ্যতা স্তরে ইলেকট্রন হচ্ছে এখানে 4টা। তো সূত্র এখানে 4 বসালাম এক্স এর জায়গায়। আর এখানে 2 কি? 2 হচ্ছে যুক্ত পরমাণুর সংখ্যা। এখানে কয়টা আছে? 2টা অক্সিজেন যুক্ত আছে, তাই 2 বসিয়েছি। আর অক্সিজেন যোজনী কত? 2, তাই এখানে 2 বসিয়েছি। ডিভাইডেড বাই 2 করলে আমাদের টোটাল অ্যান্সার যেটি আসবে 0। তার মানে কার্বন ডাইঅক্সাইডের কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই। এভাবে চাইলে খুব ইজিলি তোমরা মুক্তজোড় ইলেকট্রন বের করে ফেলতে পারো। এবার চলো ডিরেক্টলি আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন বলতে কি বুঝি সেটা একটু দেখে আসি। সন্নিবেশ সমযোজী বন্ধন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বন্ধন। এটা থেকে প্রায় হচ্ছে সিকিউ এবং এমসিকিউ এবং কিছু সংজ্ঞা জানতে চাওয়া হয় বর্ণনামূলক। তাই এই সন্নিবেশ সমযোজী বন্ধনের যে কনসেপ্টটি রয়েছে এটা ভালোভাবে ক্লিয়ার হয়ে নাও। সন্নিবেশ সমযোজী বন্ধনে যাওয়ার আগে একটু সমযোজী বন্ধনের কনসেপ্ট আমরা একটু রিকল করে আসি। ধরো তোমার কাছে কার্বন এবং হাইড্রোজেন রয়েছে, তারা একটা বন্ধনের মাধ্যমে আবদ্ধ রয়েছে, ধরো যে সমযোজী বন্ধন। এখানে যেন কি হতো? এখানে দেখা যায় এই যে কার্বন আর এই যে হাইড্রোজেন আছে, এখানে তারা যখন বন্ধনে আবদ্ধ হয় সেখানে আসলে হচ্ছে বন্ধনে 2টা ইলেকট্রন থাকে, তাই না? একটা ইলেকট্রন আসে হচ্ছে হাইড্রোজেন থেকে, আর একটা ইলেকট্রন আসে কার্বন থেকে। বা বলতে পারি সমযোজী বন্ধনে আমরা কি দেখতাম? সমযোজী বন্ধনে আমরা সবসময় দেখতাম বন্ধনে শেয়ারকৃত যে 2টা ইলেকট্রন আছে তার একটা আসতো একটা পরমাণু থেকে, আরেকটা আসতো আরেকটা পরমাণু থেকে, তাই তো? অর্থাৎ এখানে শেয়ারকৃত 2টি ইলেকট্রন আসে 2টি ভিন্ন পরমাণু থেকে সমযোজী বন্ধনে। সো এটাই ছিল হচ্ছে সমযোজী বন্ধনের কনসেপ্ট, তাই না? এখন আসি সন্নিবেশ সমযোজী বন্ধন আসলে কি। ধরো অ্যামোনিয়া যেটি আছে, অ্যামোনিয়াতে তো আমরা দেখেছিলাম যে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। একটু আগে আমরা দেখে এসেছিলাম যে এখানে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন বা লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, তাই না? অন্যদিকে ধরো BF3 যেটা আছে, BF3 তে কিন্তু কোনো মুক্তজোড় নেই। এটা তোমরা যখন ক্যালকুলেট করবে তখনই দেখবে যে BF3 তে কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই। প্লাস BF3 হচ্ছে অষ্টক অপূর্ণ। কেন BF3 অষ্টক অপূর্ণ? দেখো যদি বোরনের তোমরা যদি হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে তাহলে এরকম দাঁড়াবে 1s2 2s2 2p1, তাই না? দেখো তো বোরনের যে যোজ্যতা স্তর আছে, যোজ্যতা স্তরে এখন কয়টা ইলেকট্রন রয়েছে? 3টা, রাইট? 3টা ইলেকট্রন আছে। আর এখানে 3টা ফ্লোরিন আছে। 3টা ফ্লোরিন কি করবে? একটা করে ইলেকট্রন দিবে। তাহলে টোটাল তার কাছে এখন কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন, তাই না? কি বোঝাতে চাচ্ছি? দেখো এখানে যোজ্যতা স্তরে বোরনের ছিল 3টা ইলেকট্রন, আর ফ্লোরিন 3 জন হচ্ছে তাকে 3টা ইলেকট্রন দিল। তো টোটাল হচ্ছে এখানে ইলেকট্রন কয়টা হলো? টোটাল এখানে ইলেকট্রন হলো 6টা। তার মানে সে এখন অষ্টক অপূর্ণ রয়েছে, তাই তো? আর আমরা তো জানি প্রত্যেকটা যৌগেরই হচ্ছে বা প্রত্যেকটা মৌলের হচ্ছে সহজাত আচরণ হচ্ছে অষ্টক পূর্ণ হওয়া, রাইট? তো দেখো এখানে যে অ্যামোনিয়াটি আছে, অ্যামোনিয়া যেটি করে সেটি হচ্ছে এই যে BF3 যৌগটি রয়েছে যেটা হচ্ছে অষ্টক অপূর্ণ, আর অ্যামোনিয়া তো এখানে হচ্ছে অষ্টক পূর্ণ প্লাস তাতে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন আছে, তাই তো? তো অ্যামোনিয়া যেটা করে তার এখানে যে ইলেকট্রনটি আছে, দেখো মুক্তজোড় ইলেকট্রনটা আছে, সে হচ্ছে এটা বোরনের দিকে ঠেলে দেয়।
সে কি করলো? অ্যামোনিয়ার যে মুক্তজোড় ইলেকট্রন আছে সে হচ্ছে এটা বোরনের দিকে ঠেলে দিচ্ছে। ঠেলে দিলে দেখো এখন এমন একটা সিচুয়েশন হয়েছে তারা মাঝামাঝি অবস্থান করছে। এই যে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে BF3 এবং NH3 মাঝামাঝি অবস্থান করছে। সো এতে করে যেটি হয় দেখো এখানে দুজনই হচ্ছে শেয়ার করতে পারছে ব্যাপারটা। তো এই যে ইলেকট্রনটাকে দুইজনই শেয়ার করছে এতে করে বোরনও ফিল করবে যে তার কাছে হচ্ছে 2টা ইলেকট্রন আছে, অ্যামোনিয়াও ফিল করবে তার কাছে 2টা ইলেকট্রন আছে। এতে করে দেখো বোরনে আগে ছিল 6টা ইলেকট্রন, তাই না? অষ্টকপূর্ণ হতে পারছিল না। বাট এখন সে যেহেতু এই 2টা ইলেকট্রন পেয়ে গেছে অর্থাৎ শেয়ার করছে, এখন সে ফিল করবে যে তার কাছে কয়টা ইলেকট্রন রয়েছে? তার কাছে এখন আরো 2টা বেশি ইলেকট্রন রয়েছে। তার মানে তার কাছে এখন টোটাল 8টা ইলেকট্রন রয়েছে। এতে করে BF3 বোরন যেটি আছে সে কি হয়ে গেল? সে হচ্ছে অষ্টক পূর্ণ হয়ে গেল, তাই তো? বাট এইখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো দেখো নরমালি সমযোজী বন্ধনে কিন্তু শেয়ারকৃত 2টা ইলেকট্রন কার থেকে আসে? 2টা ভিন্ন পরমাণু থেকে আসে। এখানে একটা আসে এই পরমাণু থেকে এবং আরেকটা ইলেকট্রন আসে ওই পরমাণু থেকে। বাট এইখানে দেখো 2টা ইলেকট্রন তারা শেয়ার করছে। বাট এখানে শুধুমাত্র অ্যামোনিয়াই হচ্ছে তাকে ইলেকট্রন দিচ্ছে, তাই না? যোগানটা দিচ্ছে। বাট BF3 কিন্তু কোনো ইলেকট্রন দিল না। এই ধরনের বন্ধনটাকে আসলে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন কি দাঁড়াচ্ছে? সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ সমযোজী বন্ধন যেখানে 2টা ইলেকট্রনই আসে হচ্ছে একটা পরমাণু বা একটা যৌগমূলক থেকে। এখানে 2জন ইলেকট্রন শেয়ার করে বাট যোগানটা দেয় হচ্ছে শুধুমাত্র একজনই। অর্থাৎ এখানে শেয়ারকৃত 2টি ইলেকট্রনই আসে হচ্ছে একটি পরমাণু থেকে বা একটি যৌগ থেকে। এই ধরনের বন্ধনকেই আসলে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। আশা করি বুঝতে পেরেছ। আর এখানে দেখো অ্যামোনিয়া কি করলো? সে লোন পেয়ার অফ ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রন দান করলো। সে এখানে কি মুক্তজোড় ইলেকট্রন দিয়েছে না? যে এখানে দান করে বা দাতা যে তাকে বলা হয় লিগ্যান্ড বা দাতা। অন্যদিকে BF3 কি করলো? BF3 হচ্ছে ওই মুক্তজোড় ইলেকট্রনটা শেয়ার করলো বা সে কিছু দিল না। অর্থাৎ সে এখানে এটা গ্রহণ করলো, তাই না? অর্থাৎ এখানে BF3 হচ্ছে এখানে শুধুমাত্র গ্রহিতা। সে কিন্তু ইলেকট্রন এখানে দেয়নি এবং সে হচ্ছে নরমালি কি থাকে? সে শুরুতে থাকে হচ্ছে অষ্টক অপূর্ণ বাট গ্রহণের মাধ্যমে পরবর্তীতে হয়ে যায় অষ্টক পূর্ণ, রাইট? আর এই যে বন্ধনটি রয়েছে এই বন্ধনটাকে আমরা কিভাবে দেখাবো? এই বন্ধনটাকে আমরা নরমাল এই লাইন দিয়ে দেখাবো না। এই সন্নিবেশ সমযোজী বন্ধনকে আমরা অন্যভাবে দেখাবো। কিরকম দেখো, এখানে অ্যামোনিয়া থেকে অর্থাৎ NH3 মুক্তজোড় ইলেকট্রন BF3 কে দিয়েছে, তাই না? অর্থাৎ ইলেকট্রনটা গেছে হচ্ছে অ্যামোনিয়া থেকে BF3 এর দিকে। তাই হচ্ছে আমরা অ্যারোটা এভাবে দিব। অর্থাৎ যার থেকে গেছে থেকে যার কাছে গেছে তার দিকে হচ্ছে মাথাটা থাকবে, অর্থাৎ এই দিকে থাকবে, উপরের দিকে থাকবে। আর এই বন্ধনটাকে আমরা যেন কি বলছিলাম? সন্নিবেশ সমযোজী বন্ধন। আশা করি সন্নিবেশ সমযোজী বন্ধনের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যেটা পড়বো সেটি হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধনকে আমরা কিভাবে পরীক্ষার খাতায় সংজ্ঞায়িত করতে পারি সেটা একটু এখন আমরা এই স্লাইডটিতে দেখব। তো চলো সন্নিবেশ সমযোজী বন্ধনকে একটু আমরা সংজ্ঞায়িত করি। সংজ্ঞাটা এরকম দাঁড়াচ্ছে যে 2টি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টিকালে যদি শেয়ারকৃত 2টি ইলেকট্রনের যোগান শুধুমাত্র একটি পরমাণু বা যৌগ সরবরাহ করে থাকে যেখানে অপর পরমাণু কোনো ইলেকট্রনের যোগান দেয় না, সে ধরনের বন্ধনকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। তাই তো আমরা দেখে এসেছি, তাই না? সিম্পল। তো এটাই ছিল আমাদের মূলত সন্নিবেশ সমযোজী বন্ধনের কনসেপ্ট। এবার চলো সন্নিবেশ সমযোজী বন্ধনের কনসেপ্টটা ইউজ করে আমরা একটা প্রবলেম সলভ করি। এখানে প্রশ্নে লেখা আছে NH4Cl অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগে মোট কয় প্রকার বন্ধন আছে? এটা আসলে অনেক ফেমাস একটা কোয়েশ্চেন, তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য অনেকবার বোর্ডে এসেছে। সো চলো এটা একটু সমাধান করি। সো এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথমেই কেন্দ্রীয় যে পরমাণু রয়েছে অর্থাৎ নাইট্রোজেন যেটি রয়েছে তার ইলেকট্রন বিন্যাসটা আমরা করে ফেলবো। নাইট্রোজেনে আমরা জানি 7টা ইলেকট্রন থাকে যার ইলেকট্রন বিন্যাস হয় 1s2 2s2 2p3, রাইট? আর আমরা জানি 2s যেটি উপশক্তি স্তর রয়েছে তার একটা অরবিটাল থাকে আর 2p যে উপশক্তি স্তর রয়েছে তার 3টা অরবিটাল থাকে, তাই তো? এখানে 2s এর উপশক্তি স্তর হচ্ছে একটা এটা আর 2p এর যে 3টা অরবিটাল এগুলো হচ্ছে এগুলা, তাই তো? সো 2s এর যে একটা অরবিটাল থাকে তাকে আমরা নরমালি 2s বলি আর p এর যে 3টা অরবিটাল থাকে তাকে জন্য আমরা কি বলতাম? px py pz, রাইট? তো এখানে দেখো 2s এ কয়টা ইলেকট্রন রয়েছে? 2টা ইলেকট্রন রয়েছে, তাই হুন্ডের নীতি মেনে আমরা এখানে 2টা ইলেকট্রন প্রবেশ করালাম। আর 2p3 তেও 3টা ইলেকট্রন রয়েছে, তাই হুন্ডের নীতি মেনে আমরা 3টা ইলেকট্রন এখানে প্রবেশ করালাম। তো এই ছিল আমাদের কেন্দ্রীয় পরমাণুর ব্যাপার, তাই তো? এখন চলো দেখি যে অ্যামোনিয়াম ক্লোরাইড যে যৌগটি আছে এটা আসলে কিভাবে গঠিত হয়। দেখো প্রথমেই যে নাইট্রোজেনটি আছে এই নাইট্রোজেনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে টোটাল? এখন 5টা না? দেখো 2s2 2p3 অর্থাৎ এখানে টোটাল 5টা ইলেকট্রন রয়েছে। এই 5টা ইলেকট্রনের মধ্যে 2টা ইলেকট্রন হচ্ছে যুগ্ম অবস্থায় আছে বা জোড়া লেগে আছে আর 3টা হচ্ছে অযুগ্ম অবস্থায় আছে। আর আমরা সবসময় জানি বন্ধন গঠন করতে আসলে অযুগ্ম ইলেকট্রন লাগে। নরমালি সমযোজী বন্ধন গঠন করতে গেলে অযুগ্ম ইলেকট্রন লাগে, তাই তো?
আর সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে গেলে মুক্ত জোড় ইলেকট্রন লাগে, তাই তো আমরা দেখে আসলাম, রাইট? সো এই যে 3টা অযুগ্ম ইলেকট্রন রয়েছে এই 3টাকে আমরা এখানে রাখলাম। অযুগ্ম বলতে কি বোঝাচ্ছি? যে সিঙ্গেল অবস্থায় আছে। আর মুক্ত জোড় বলতে কি বোঝাচ্ছি? জোড়ায় জোড়ায় আছে, তাই তো? জোড়ায় জোড়ায় আছে এবং বন্ধনে আপাতত অংশগ্রহণ করছে না, তাই তো? তো এখানে যে 3টা ইলেকট্রন ছিল এই যে 2px 2py এবং 2pz অর্থাৎ p অরবিটালে সেই 3টা ইলেকট্রন লিখলাম। আর এখানে 2s এর যে 2টা ইলেকট্রন রয়েছে জোড়া লাগে ওই 2টাকে এখানে লিখলাম। তো দেখো এখানে 3টা ইলেকট্রন যারা আছে এই 3টা ইলেকট্রনের সাথে আসলে হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন দিয়ে সে হচ্ছে এখানে সমযোজী বন্ধন গঠন করে। কি করলো দেখো, এখানে 3টা ইলেকট্রন ছিল, হাইড্রোজেন করেছে কি, হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে এসে এখানে 3টা বন্ধন করলো। আর 3টা বন্ধনের প্রকৃতি কি? সমযোজী। কেন সমযোজী? দেখো একটা এসেছে নাইট্রোজেন থেকে আর একটা এসেছে এই যে ক্রস চিহ্ন দ্বারা হাইড্রোজেন ইলেকট্রন বোঝাচ্ছি। দেখো একটা এসেছে নাইট্রোজেন থেকে আর ক্রস চিহ্নের যে ইলেকট্রন সেটা এসেছে হাইড্রোজেনের থেকে। অর্থাৎ দুইজনে একটা একটা করে ইলেকট্রন দিয়ে তারা শেয়ার করছে, তাই না? এরকম কেস এখানে কয়টা আছে? 3টা আছে। অর্থাৎ এখানে সমযোজী বন্ধন কয়টা? অর্থাৎ এখানে সমযোজী বন্ধন হচ্ছে 3টা আপাতত আছে। দেন যেটা হয়, ধরো কোনো একটা হাইড্রোজেন পরমাণু যে হচ্ছে H+, এখন দেখো তার কাছে দরকার ইলেকট্রন, তাই না? আর ওইদিকে নাইট্রোজেনের হচ্ছে ইলেকট্রন আছে। তো নাইট্রোজেন যেটা করে এই যে ইলেকট্রনটা হাইড্রোজেনের দিকে পুশ করে দেয়। দেন যেটা হয়, দেন হচ্ছে এই যে ইলেকট্রন যুগল রয়েছে এই ইলেকট্রন যুগলকে দুজনে শেয়ার করা শুরু করে। তো দেখো এখানে কি করেছে, ইলেকট্রন দুইটা এসেছে নাইট্রোজেন থেকে বাট শেয়ার করছে দুইজন। এটা যেন কি ধরনের বন্ধন? এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, আমরা তো পড়ে আসছি, তাই না? আর এতে করে দেখো এখানে H+ আছে, H+ এ তো আর প্লাসটা থাকবে না, সে হয়ে যাবে নর্মাল হাইড্রোজেন, তাই তো? আর অন্যদিকে নাইট্রোজেন যেটা আছে সে কি, সে ইলেকট্রনটা হারিয়ে ফেললো, হারিয়ে ফেলার কারণে সে কি হয়ে যাবে, সে হয়ে যাবে পজিটিভ, তাই না? আর সন্নিবেশ সমযোজী বন্ধনে অ্যারো আমরা কোন দিকে দেখাই? অ্যারোটা আমরা দেখাই হচ্ছে যে ইলেকট্রন দিয়েছে তার থেকে যে ইলেকট্রন নিয়েছে তার দিকে, তাই তো? আর এই বন্ধনটাকে যেন আমরা কি বলতাম? সন্নিবেশ সমযোজী বন্ধন। অর্থাৎ এখন পর্যন্ত এই জগতে কি আছে? সন্নিবেশ সমযোজী বন্ধন আছে এবং সমযোজী বন্ধন আছে। তারপর যেটা হয় দেখো, এখানে একটা ক্লোরাইড যে হচ্ছে নিজে মাইনাস, সে মাইনাস এসে এখানে জোড়া লাগে। এই যে ক্লোরাইড মাইনাস আছে আর এখানে যে অ্যামোনিয়াম প্লাস আছে, নাইট্রোজেনের উপর প্লাস যেটি আছে তারা হচ্ছে আবার জোড়া লাগে। আর এখানে প্লাস মাইনাসের যে আকর্ষণটা হয় সেটা আমরা কি জানি? সেটা হচ্ছে আমাদের আয়নিক প্রকৃতির, তাই তো? অর্থাৎ এখন পর্যন্ত এই যে যৌগটা হয়েছে এই যৌগটাতে আমরা 3 ধরনের বন্ধন পেয়েছি, তাই না? কি কি ধরনের বন্ধন পেয়েছি? সমযোজী বন্ধন পেয়েছি, সন্নিবেশ সমযোজী বন্ধন পেয়েছি, আয়নিক পেয়েছি। কাদের মাঝে দেখো এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মাঝখানে 3টা সমযোজী বন্ধন ছিল, তাই তো? আর এই নাইট্রোজেনের সাথে এই হাইড্রোজেনের সন্নিবেশ সমযোজী বন্ধন ছিল। আর অন্যদিকে এই নাইট্রোজেন প্লাসের সাথে এই ক্লোরাইড মাইনাসের আয়নিক বন্ধন ছিল, রাইট? অর্থাৎ এখানে 3 ধরনের বন্ধন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডে পসিবল হচ্ছে। তো আমাদের কোয়েশ্চেনে কি জানতে চাওয়া হয়েছিল যে অ্যামোনিয়াম ক্লোরাইডে মোট কয় প্রকার বন্ধন আছে? সো অ্যামোনিয়াম ক্লোরাইডে আসলে এখানে 3 ধরনের বা 3 প্রকার বন্ধন রয়েছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাট তোমাকে যদি কোয়েশ্চেনটা এভাবে করা হতো যে অ্যামোনিয়াম ক্লোরাইডে সমযোজী বন্ধন কয়টা, তখন অ্যান্সার হতো 3টা। যদি এমন বলতো অ্যামোনিয়াম ক্লোরাইডে সন্নিবেশ সমযোজী বন্ধন কয়টা, তখন অ্যান্সার হবে 1। অ্যামোনিয়াম ক্লোরাইডে যদি বলে আয়নিক বন্ধন কয়টা, তখন অ্যান্সার হবে 1। বাট যদি বলে কয় প্রকার বন্ধন আছে, মানে এখানে 3 প্রকার বন্ধন রয়েছে, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে একটা জিনিস হয়তো তোমাদের কনফিউজিং হয়ে গেছে যে এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা আসলে অ্যামোনিয়াম ক্লোরাইডের আমি কিভাবে বুঝলাম? দেখো এই স্ট্রাকচারটা অ্যামোনিয়াম ক্লোরাইডের কেন, দেখো এখানে নাইট্রোজেন কয়টা আছে, এখানে যে নাইট্রোজেন আছে নাইট্রোজেন হচ্ছে এখানে একটা আছে, এখানে হাইড্রোজেন কয়টা রয়েছে, দেখো একটা, দুইটা, তিনটা, 4টা হাইড্রোজেন রয়েছে অর্থাৎ NH4। এবং ক্লোরাইড কয়টা আছে? ক্লোরাইড এখানে আছে একটা অর্থাৎ NH4Cl। এই স্ট্রাকচারটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো আমরা জটিল যৌগের যে কনসেপ্ট আছে সেখানে মুভ করি। দেখো জটিল যৌগকে আমি বেসিক্যালি 2টা টাইপে বোঝাবো তোমাদেরকে। জটিল যৌগ আসলে কি তা এইখানে 2টা টাইপ ধরে ধরে আমি বোঝাবো তোমাদেরকে। সো শুরু করি টাইপ 1 দিয়ে। এইখানে যে যৌগটা দেখতে পাচ্ছ এটাকে আসলে বলা হয় জটিল যৌগ। এখন জটিল যৌগ যে এটা আসলে তোমরা দেখে চিনবে কিভাবে? সো দেখে চেনার জন্য একটা শর্টকাট আমি বলে দিই। এই যে এখানে স্কোয়ার ব্র্যাকেট দেখতে পাচ্ছ, স্কোয়ার ব্র্যাকেট যেন কি ব্র্যাকেট? খুব সম্ভবত স্কোয়ার ব্র্যাকেটকে থার্ড ব্র্যাকেট বলা হয়, তাই তো? এই যে স্কোয়ার ব্র্যাকেট যেটা দেখতে পাচ্ছ এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যে সকল যৌগ থাকে তাদেরকে বলা হয় জটিল যৌগ। আসলে এই সংজ্ঞাটা এখন যেটা দিয়েছে এটা একটা ভুল সংজ্ঞা, বাট মনে রাখার জন্য এটা ইন্টারমিডিয়েট পর্যন্ত খাটবে। বাট জটিল যৌগ তাদের কেন বলা হচ্ছে এটা একটু পর দেখবো। বাট আপাতত মনে রাখো এখানে স্কোয়ার ব্র্যাকেটের মাঝখানে আবদ্ধ থাকলে এটা হচ্ছে জটিল যৌগ। কেমন? তো এইখানে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে প্রথম যে পরমাণুটা দেখতে পারবে তাকে তোমরা বলবে হচ্ছে কেন্দ্রীয় ধাতব আয়ন বা গ্রহিতা। এইখানে প্রথম যে পরমাণুটা থাকবে সে কি? সে হবে একটা ধাতু বা তাকে আমরা বলবো কেন্দ্রীয় ধাতব আয়ন বা গ্রহিতা। দেন এইখানে প্রথম ব্র্যাকেটের ভিতরে যে দেখতে পাচ্ছ অ্যামোনিয়া 6টা আছে, এটা কি বোঝাচ্ছে? প্রথম ব্র্যাকেটের ভিতরে অ্যামোনিয়া লিখেছে মানে হচ্ছে অ্যামোনিয়া, আর এখানে 6 লিখেছে মানে অ্যামোনিয়া 6টা আছে, তাকে বলা হয় লিগ্যান্ড বা দাতা। অর্থাৎ এখানে অ্যামোনিয়া যেটি আছে
প্যারেনথেসিসের ভেতরে অর্থাৎ প্রথম ব্র্যাকেটের ভেতরে যেটা আছে তাকে বলবে লিগ্যান্ড বা দাতা। লিগ্যান্ড বা দাতার কাজ কি? লিগ্যান্ড বা দাতার কাজ হচ্ছে এই যে ধাতু আছে বা গ্রহিতা আছে তাকে মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে দেয়া, তাই না? দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করা, সেটাই তো আমরা পড়ে এসেছিলাম, রাইট? আর এই যে পুরো স্কোয়ার ব্র্যাকেট যেটা আছে বা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যেটা আছে তাকে বলা হয় সমন্বয় ক্ষেত্র বা কোঅর্ডিনেশন স্ফিয়ার। আর এই যে পার্টটুকু বাকি পার্টটুকু রয়েছে তাকে বলা হয় অ্যানায়ন। সো একটু খেয়াল করো, আমরা কিন্তু আগে থেকেই জানতাম যে কোনো একটা যৌগের যদি হচ্ছে যে প্রথম পার্টটা, এই প্রথম পার্টটা কি থাকে? প্রথম পার্টটা হচ্ছে পজিটিভ থাকে, তাই না? আর দ্বিতীয় পার্টটা কি থাকে? নেগেটিভ থাকে। বা বলতে পারি প্রথম পার্টটা হচ্ছে আমাদের ক্যাটায়ন, দ্বিতীয় পার্টটা হচ্ছে আমাদের অ্যানায়ন, রাইট? এখানে কিন্তু সেম কেসটাই হয়েছে। দেখো জটিল যৌগ কিন্তু তার ব্যতিক্রম না, যে প্রথম পার্টটা থাকে হচ্ছে ক্যাটায়ন আর সেকেন্ড পার্টটা থাকে হচ্ছে অ্যানায়ন, রাইট? এই কনসেপ্ট একটু মনে রাখো। তো এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম জটিল যৌগতে এটা হচ্ছে প্রথম যে স্কোয়ার ব্র্যাকেটের প্রথমে যেটা থাকে পরমাণু তাকে বলি কেন্দ্রীয় ধাতব আয়ন বা গ্রহিতা। দেন প্যারেনথেসিস বা প্রথম ব্র্যাকেটের ভেতরে যেটা থাকে তাকে আমরা বলি লিগ্যান্ড বা দাতা। আর কোঅর্ডিনেশন স্ফিয়ার হচ্ছে এই যে স্কোয়ার ব্র্যাকেট বা বক্সের ভিতরে যেগুলো আছে সেগুলোই হচ্ছে সমন্বয় ক্ষেত্র বা কোঅর্ডিনেশন স্ফিয়ার। অন্যদিকে সেকেন্ডে যেটা থাকে তাকে বলা হয় অ্যানায়ন, অর্থাৎ স্কোয়ার ব্র্যাকেটের বাইরে যেটা থাকে আমরা বলবো অ্যানায়নিক পার্ট। তো এখানে দেখো কি কি ছিল? কেন্দ্রীয় ধাতব আয়ন ছিল, লিগ্যান্ড ছিল, সন্নিবেশ সমযোজী বন্ধন ছিল। তো আসলে জটিল যৌগ বলতে আসলে এগুলোকেই বোঝায়, যে যে সকল যৌগতে কেন্দ্রীয় ধাতব আয়ন থাকে, তাতে লিগ্যান্ড থাকে এবং সন্নিবেশ সমযোজী বন্ধন থাকে, তাদেরকেই বলা হয় জটিল যৌগ। তো আশা করি জটিল যৌগ বলতে কি বোঝায় তা ভালো মতন ধরতে পেরেছ। এখন আরেকটা কেস দেখাই, সেটা হচ্ছে ধরো এই যে জটিল যৌগ আছে তাকে তুমি পানিতে আয়নিত করে ফেলতে চাচ্ছ, মানে তাকে তুমি পানিতে ঢেলে দিয়েছো। একটা যৌগকে যদি পানিতে ঢেলে দিই আমরা কি জানি? সে আয়নিত হয়ে যায়। তো আয়নিত করার কনসেপ্ট আমরা যেন কি পড়েছিলাম? আমরা এভাবে পড়েছিলাম, আমাদের কাছে যদি একটা কম্পাউন্ড এরকম থাকে AXBY টাইপের কম্পাউন্ড থাকে, তাকে যখন আমরা পানিতে ঢেলে দিব, পানিতে ঢেলে দিলে সে হচ্ছে কিভাবে আয়নিত হয় সেটা আমরা পড়ে এসেছি। কিন্তু প্রথম পার্টটা যেহেতু আমাদের ক্যাটায়ন তাই প্রথম পার্টটাকে আমরা প্লাস লিখি, দ্বিতীয় পার্টটা যেহেতু আমাদের অ্যানায়ন দ্বিতীয় পার্টটাকে আমরা এভাবে মাইনাস আকারে লিখতাম। দ্বিতীয় পার্টটাকে আমরা কিভাবে লিখতাম? দ্বিতীয় পার্টটাকে আমরা এভাবে মাইনাস হিসেবে লিখতাম, তাই তো? মাইনাস হিসেবে লিখতাম। আবারও বলছি, দেখো প্রথম পার্টটাকে সবসময় প্লাস হিসেবে লিখবে, দ্বিতীয় পার্টটাকে সবসময় মাইনাস হিসেবে লিখবে। কখন? যখন তুমি আয়ন লিখতে চাচ্ছ একটা যৌগের। তারপরের যে স্টেপটা সেটা হচ্ছে এই যে দ্বিতীয় পার্টের নিচে যেটি রয়েছে এটা প্রথম পার্টের উপরে যাবে, অর্থাৎ চার্জ হিসেবে যাবে, এবং প্রথম পার্টের নিচে যেটি রয়েছে এটা দ্বিতীয় পার্টের উপরে চার্জ হিসেবে যাবে, রাইট? দেন প্রথম পার্টের নিচে যেটা রয়েছে এটা হচ্ছে প্রথম পার্টের মোল সংখ্যা, এবং দ্বিতীয় পার্টের নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় পার্টের মোল সংখ্যা। এভাবেই কিন্তু আমরা আয়নিত করতাম, রাইট? আমি আবারও একটু রিপিট করছি, দেখো ধরো তোমার কাছে AXBY নামক একটা যৌগ আছে, তাতে তুমি পানিতে দিয়েছো, পানিতে রেখে দিলে সে আয়নিত হয়ে যাবে। কিন্তু সে আয়নিত হয়ে কি আয়ন তৈরি করবে সেটা কিভাবে বের করবে? এটা এই সূত্র দ্বারা, তাই না? যে কিভাবে প্রথম পার্টটাকে আমরা অ্যানায়ন লিখবো অর্থাৎ প্লাস হিসেবে লিখবো, দ্বিতীয় পার্টটাকে আমরা মাইনাস হিসেবে লিখবো। কেমন? দেন দ্বিতীয় পার্টের নিচে যেটা আছে এটা প্রথম পার্টের উপর চার্জ হিসেবে যাবে, এবং প্রথম পার্টের উপর যেটা আছে এটা দ্বিতীয় পার্টের উপর মাইনাস হিসেবে যাবে, রাইট? অন্যদিকে প্রথম পার্টের নিচে যেটা আছে এটাকে আমি প্রথম পার্টের সামনে মূল সংখ্যা হিসেবে বসাবো, দ্বিতীয় পার্টের নিচে যেটা আছে সেটা আমি দ্বিতীয় পার্টের সামনে মূল সংখ্যা হিসেবে বসাবো, তাই তো? এগুলো কিন্তু আমরা আগেই গুণগত রসায়নে পড়ে এসেছি এবং পরিমাণগত রসায়নে আমি এটা আপলোড দিয়ে রেখেছি, চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এইখানে এখন দেখো এই জটিল যৌগকে আমি যদি হচ্ছে পানিতে আয়নিত করি তাহলে কি হবে? দেখো এখানে এই প্রথম পার্টটা কি বলেছি? ক্যাটায়ন। স্কোয়ারের ভিতরে যেটা আছে প্রথম পার্ট সেটা হচ্ছে ক্যাটায়ন, আর দ্বিতীয় পার্ট আমরা কি জানি? অ্যানায়ন। তো দেখো এটা এভাবে আয়নিত হবে না কেন? কারণ দেখো প্রথম পার্টটাকে আমরা প্লাস হিসেবে লিখবো, দ্বিতীয় পার্টটাকে আমরা মাইনাস হিসেবে লিখবো, তাই তো? দেন যেটা করব, প্রথম পার্টের উপর চার্জ কোনটা বসবে? দ্বিতীয় পার্টের নিচে যেটা আছে। অন্যদিকে দ্বিতীয় পার্টের উপর মাইনাস কোনটা বসবে? প্রথম পার্টের নিচে যেটা আসছে। এখানে তো প্রথম পার্টের নিচে কিছু নেই, তাই হচ্ছে শুধুমাত্র -1 হয়েছে। দেন মূল সংখ্যা কি হতো? নিচে যেটা আছে দেখো তার নিচে কয়টা রয়েছে? 3 রয়েছে, এটা তার মূল সংখ্যা। তার নিচে কত রয়েছে? কিছু নেই, তাই হচ্ছে আমি এখানে কিছু দেইনি। আমি এই সূত্রটা ফলো করেই কিন্তু এটা লিখেছি। তার মানে জটিল যৌগ কিভাবে পানিতে আয়নিত হয় সেটা আমরা বুঝতে পেরেছি। তো এখানে দেখো এই যে আয়নটা তৈরি হয়েছে এটা কি জটিল যৌগ থেকে এসেছে না? তাই তাকে বলা হয় জটিল আয়ন। এই যে জটিল আয়নটা রয়েছে তার গঠনটা একটু আমরা চলো একটু দেখে আসি সে আসলে কিভাবে হয়েছে। দেখো এখানে যে স্কোয়ার বক্সটা রয়েছে, স্কোয়ার ব্র্যাকেট, সেই স্কোয়ার ব্র্যাকেটটা আমরা দিলাম, বড় করে দিলাম। আর এখানে দেখো সেন্টারে বা কেন্দ্রীয় ধাতব আয়ন কোনটা? কোভাল্ট না?
তাই আমি কোবাল্ট লিখেছি। আর এখানে অ্যামোনিয়া কয়টা রয়েছে? অ্যামোনিয়া ৬ টা না? তাই ৬ টা অ্যামোনিয়াকে আমি সাইডে লিখেছি। আর আমরা কিন্তু দেখে এসেছি অ্যামোনিয়ার কি থাকে? মুক্তজোড় ইলেকট্রন থাকে। তো অ্যামোনিয়ার যেহেতু মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, এখানে ৬ টা অ্যামোনিয়া কি করবে? কোবাল্টকে ইলেকট্রন দেওয়া শুরু করবে এবং এই যে বন্ধনটা, এই বন্ধনটা কি হবে? সন্নিবেশ সমযোজী বন্ধন। আর এখানে কি +3 রয়েছে না? +3 লিখেছি। আর এখানে 3 সেল মাইনাস আছে না? 3 সেল মাইনাস লিখেছি। আচ্ছা, এই যৌগটা কিভাবে তৈরি হয় সেটাও একটু আমি ব্রিফলি বোঝানোর চেষ্টা করেছি। আপাতত এটা না বুঝলেও সমস্যা নেই। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। বাট আপাতত জাস্ট একটু দেখে রাখলে আরকি। এটা ছিল আমাদের টাইপ 1। এখন চলো টাইপ 2 তে আমরা মুভ করি। টাইপ 2 এর যৌগতে যেটা হয় দেখো, ওইখানে কিন্তু ১ম এ আমাদের স্কয়ার ব্র্যাকেট ছিল। দেন শেষে একটা ক্লোরাইড ছিল। আমি যদি তোমাদেরকে একটু ব্যাকস্লাইড এঁকে দেখাই। দেখো ১ম এ হচ্ছে কি ছিল? ১ম এ ছিল হচ্ছে একটা স্কয়ার ব্র্যাকেট দেন একটা অ্যানায়ন ছিল, রাইট? বাট এক্ষেত্রে কিন্তু উল্টো ঘটনা। এক্ষেত্রে হচ্ছে ১ম এ হচ্ছে ক্যাটায়ন আছে। আমরা তো জানি শুরুরটা হচ্ছে ক্যাটায়ন, তাই না? ১ম এ ক্যাটায়ন আছে আর স্কয়ার ব্র্যাকেটটা হচ্ছে আমার অ্যানায়ন। কারণ এটা শেষে আছে, রাইট? খালি চেঞ্জ এতটুকুই। ওইখানে কি ছিল? ওইখানে ছিল হচ্ছে শুরুতে স্কয়ার ব্র্যাকেট, শেষে হচ্ছে আরেকটা পরমাণু। আর এখানে হচ্ছে ১ম এই পরমাণু, শেষে হচ্ছে স্কয়ার ব্র্যাকেট। আর আমরা তো জানি ১ম পার্টটাকে আমরা কি বলি? ক্যাটায়ন বলি। পরের পার্টটাকে আমরা কি বলি? অ্যানায়ন বলতাম, রাইট? তো এই ক্ষেত্রে এটা হবে আমার ক্যাটায়ন, এটা হবে আমার অ্যানায়ন। একটু ডিফারেন্ট কেস হবে, তাই না? সো শর্টকাটে এভাবে মনে রাখবে। ১ম পার্টটা সবসময় ক্যাটায়ন, দ্বিতীয় পার্টটা সবসময় অ্যানায়ন। এখন আগে দাও, পরে দাও, আপনার ব্যাপার, তাই তো? তো এখানে যে আয়রনটা আছে কি বলেছিলাম? এই যে তোমার স্কয়ার ব্র্যাকেটের ভিতরে ১ম যে পরমাণুটা থাকে তাকে আমরা বলি কেন্দ্রীয় ধাতব আয়ন বা গ্রহিতা। আর সাথে প্যারেনথেসিস বা ১ম ব্র্যাকেটের ভিতরে যেটা আছে তাকে আমরা কি বলতাম? লিগ্যান্ড বলতাম বা দাতা বলতাম, রাইট? আর এই যে পুরো স্কয়ার বক্সটা ছিল, স্কয়ার বক্সকে আমরা কি বলতাম? সমন্বয় ক্ষেত্র। আর ওইখানে এই জায়গায় কি ছিল? একটা ক্লোরাইড ছিল, তাই তাকে আমরা অ্যানায়ন বলেছিলাম কারণ সে শেষে ছিল, দ্বিতীয় অবস্থানে ছিল। বাট এখন এখানে কি রয়েছে? একটা ক্যাটায়ন রয়েছে। কে 3 রয়েছে। সো এটিই হচ্ছে আসলে আরেক টাইপের অর্থাৎ টাইপ 2 এর জটিল যৌগ। আর জটিল যৌগ কেন বলছি? কারণ তাদের স্কয়ার ব্র্যাকেট আছে বা বলতে পারি এখানে কেন্দ্রীয় ধাতব আয়ন আছে একটা, লিগ্যান্ড আছে একটা, সন্নিবেশ সমযোজী বন্ধন আছে একটা। এই ধর্মগুলো এখানে আছে, তাই আমরা তাকে বলবো জটিল যৌগ। তো এখানেও তাকে যদি পানিতে আয়নিত করে, পানিতে আয়নিত করলে কি হবে? এভাবে আয়নিত হবে। কেন এভাবে আয়নিত হবে? দেখো, প্রথম পার্টটা কি? ক্যাটায়নের পার্ট, ক্যাটায়নকে কি আমরা প্লাস লিখি। দ্বিতীয় পার্টটা কি? অ্যানোনের পার্ট, অ্যানোনকে আমরা মাইনাস লিখি, তাই তো? দেন তার নিচে যেটা আছে এটা যাবে তার মাথায় চার্জ হিসেবে, এই যে তার মাথায় চার্জ হিসেবে বসিয়েছি, এবং তার নিচে যেটা আছে এখানে 1 আছে মনে মনে, ওটা যাবে হচ্ছে তার মাথায় চার্জ হিসেবে। তো চার্জ হিসেবে এটা বসিয়েছি। আর তার নিচের সংখ্যা, তার মূল সংখ্যা, অর্থাৎ তার নিচের সংখ্যা এখানে 3 ছিল, তার মূল সংখ্যা। আর তার নিচে এখানে কিছু নেই, তাই এখানে কিছু বসাইনি। সো এভাবে আয়নিত করা যেতে পারবে, রাইট? তো চলো এখন তার গঠনটা দেখে আসি। এখানে দেখো গঠনটা কিরকম, দেখো প্রথমে একটা স্কয়ার ব্র্যাকেট রয়েছে, স্কয়ার ব্র্যাকেট দিয়েছি। দেন আয়রন সেন্টারে থাকবে কারণ কেন্দ্রীয় ধাতব আয়ন, তাকে লিখলাম। আর এখানে 6টা সায়ানাইড আছে, তাই তো? এখানে CN দিয়ে আসলে বোঝানো হচ্ছে সায়ানাইড, এটাও একটা লিগ্যান্ড। তো এই যে সায়ানাইড আছে, সায়ানাইড যেন কি করে? তারা এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন করতে পারে, রাইট? 6টা সায়ানাইড মিলে এখানে 6টা সন্নিবেশ সমযোজী বন্ধন করবে। মাথায় চার্জ কত? -3, তাই -3 দিয়েছি। আর এখানে +3k প্লাস ছিল, +3k প্লাস লিখেছি। এটাই ছিল হচ্ছে আসলে জটিল যৌগ। তো জটিল যৌগ শেষের পর এখন আমরা চলো একটু সন্নিবেশ সংখ্যা সম্পর্কে জেনে আসি। সন্নিবেশ সংখ্যার যদি আমরা সংজ্ঞাটি দিতে চাই, যেটি হচ্ছে কেন্দ্রীয় ধাতব আয়ন লিগ্যান্ড হতে মোট যতটি মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে তাকে সেই জটিল যৌগের সন্নিবেশ সংখ্যা বলে। কিরকম দেখো, ধরো তোমার কাছে জটিল যৌগ অনেকগুলো রয়েছে, তাই তো? এখানে সবগুলোই কিন্তু স্কয়ার ব্র্যাকেটের ভিতরে রয়েছে বা সন্নিবেশ সমযোজী বন্ধন তাদের মাঝখানে উপস্থিত রয়েছে, তাই আমরা তাকে বলবো জটিল যৌগ। তো এই যে জটিল যৌগ রয়েছে এখানে একটু খেয়াল করো, এইখানে যে আমরা দেখে এসেছিলাম এই কোবাল্টটা গিয়েছিল আমার, এই যে প্রথম যে পার্টটা স্কয়ার ব্র্যাকেটের ভিতরে তাকে আমরা বলতাম কেন্দ্রীয় ধাতব আয়ন, তাই তো? আর এই পার্টটাকে কি বলতাম? লিগ্যান্ড বলতাম, তাই না? এখানে দেখো কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে লিগ্যান্ড কয়টা যুক্ত রয়েছে? 6টা। আর আমরা তো জানি অ্যামোনিয়া যেটা আছে এটা একটা করে মুক্তজোড় ইলেকট্রন দিতে পারে, তাই তো? এখানে 6টা যে অ্যামোনিয়া আছে সে কয়টা মুক্তজোড় ইলেকট্রন দিবে কোবাল্টকে? সে দিবে কিন্তু 6টা মুক্তজোড় ইলেকট্রন, তাই না? তো এখানে দেখো কেন্দ্রীয় ধাতব আয়ন লিগ্যান্ড হতে মোট যতটি মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে তাকে সেই জটিল যৌগের সন্নিবেশ সংখ্যা বলে, তাই তো? তো এখানে যে কোবাল্ট রয়েছে, কোবাল্ট হচ্ছে একটা অ্যামোনিয়া থেকে একটা মুক্তজোড় নিবে, 6টা অ্যামোনিয়া থেকে 6টা মুক্তজোড় ইলেকট্রন নেবে। তাহলে এখানে কেন্দ্রীয় ধাতব আয়ন কোবাল্ট লিগ্যান্ড থেকে কয়টা মুক্তজোড় নিল? টোটাল 6টা নিল, তাই না? তাই তার সন্নিবেশ সংখ্যা 6। সিমিলার ওয়েতে এখানে আয়রন সায়ানাইড থেকে 6টা নিতে পারবে কারণ যুক্ত এখানে লিগ্যান্ড 6টা রয়েছে, তারও সন্নিবেশ সংখ্যা 6। এখানে এই যে কার্বনিল রয়েছে অর্থাৎ CO রয়েছে, সেও কয়টা আছে? 6টা আছে। তো 6টা কয়টা দিবে? 6টা মুক্তজোড় দিবে, তাই হচ্ছে তার সন্নিবেশ সংখ্যা 6। আর এখানে 5টা যুক্ত রয়েছে কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে, তাই তার সন্নিবেশ সংখ্যা হচ্ছে 5। অন্যদিকে এখানে কয়টা রয়েছে? এখানে 4টা রয়েছে, অর্থাৎ 4টা মুক্তজোড় ইলেকট্রন দিতে পারবে নিকেলকে, তাই তার সন্নিবেশ সংখ্যা 4। এটাই আসলে হচ্ছে সন্নিবেশ সংখ্যা, ছিল খুবই সিম্পল।
এখন আমরা যে ব্যাপারটা পড়বো সেটা হচ্ছে জটিল যৌগের আকৃতি আমরা কিভাবে দেখব। সে ফর এক্সাম্পল একটু আগে কিন্তু আমরা দেখে এসেছিলাম যে আমার যে জটিল যৌগটা ছিল এই জটিল যৌগটার আকৃতিটা এমন ছিল, তাই না? এই যে আকৃতিটা এমন হবে, আমি যেটা বলেছিলাম না বুঝলেও সমস্যা নাই ওই সময়, বাট এখন বুঝতে হবে। এই যে আকৃতিটা এমন হবে সেটা আমরা বুঝেছি কিভাবে যে এই আকৃতিটা এমন হবে? এটাই হচ্ছে আমরা এখন পড়বো যে হচ্ছে জটিল যে যৌগ রয়েছে তাদের আকৃতিটা কেমন হবে সেটা আমরা কিভাবে বুঝবো। তো মেইনলি আসলে হচ্ছে সন্নিবেশ সংখ্যা, একটা জটিল যৌগের যে সন্নিবেশ সংখ্যা আছে যা একটু আগে দেখে এসেছি, সেই সন্নিবেশ সংখ্যার উপর ভিত্তি করে জটিল যৌগসমূহের আসলে আকৃতি অনুমান করা যায়। আর সন্নিবেশ সংখ্যা একটু আগে আমরা জন্য কি দেখে এসেছিলাম? আমরা দেখে এসেছিলাম সন্নিবেশ সংখ্যা আসলে ৩ ধরনের ছিল আমাদের ওইখানে। একটা ছিল ৪, একটা ছিল ৫, একটা ছিল ৬। ওই যে একটু আগে আমরা দেখে এসেছি যে সন্নিবেশ সংখ্যা আমাদের ছিল এই যে ৬, ৫, ৪, তাই তো? আর সন্নিবেশ সংখ্যাকে ইংলিশে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার। সন্নিবেশ সংখ্যাকে ইংলিশে কি বলা হয়? কোঅর্ডিনেশন নাম্বার। তাই তাকে সিম্পলি সি ডট এন দিয়ে প্রকাশ করা যেতে পারে। সন্নিবেশ সংখ্যা যেটা মিন করে কোঅর্ডিনেশন নাম্বার বা সিএন একই জিনিস মিন করে। তাই আমরা এখানে লিখেছি CN equals to 4, কোঅর্ডিনেশন নাম্বার 5, কোঅর্ডিনেশন নাম্বার 6। এই যে কোঅর্ডিনেশন নাম্বার বা সন্নিবেশ সংখ্যা 4 হতে পারে, সন্নিবেশ সংখ্যা 5 হতে পারে, সন্নিবেশ সংখ্যা 6 হতে পারে, আরও বেশি হতে পারে। বাট আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাস এতটুকুই আছে, তাই বেশি একটা পেঁচাবো না। তো সন্নিবেশ সংখ্যা যখন 6 হয় তখন ওই জটিল যৌগের আকৃতি হয় অষ্টক তলীয়। সন্নিবেশ সংখ্যা যখন ৫ হয় তখন ওই জটিল যৌগের আকৃতি হয় ত্রিভুজীয় দ্বিপিরামিড। সন্নিবেশ সংখ্যা যখন ৪ হয় তখন ওই জটিল যৌগের আকৃতি হয় চতুস্তলকীয় বা সমতলীয় বর্গাকার। সন্নিবেশ সংখ্যা ৪ হলে যৌগের আকৃতি দুটি হতে পারে, একটা হচ্ছে চতুস্তলকীয়, একটা হচ্ছে সমতলীয় বর্গাকার। আর যদি ৫ হয় ওইখানে কোনো কনফিউশন নেই, সবসময় ত্রিভুজীয় দ্বিপিরামিড। যদি হচ্ছে ৬ হয় সবসময় অষ্টকতলীয়। তো একটু এই জিনিসগুলো মাথায় রাখবে, কারণ এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তী যে ক্লাস লেকচারটা আপলোড করব সেখানে অনেক জিনিস আমাদের এই অনেক কনসেপ্টে এগুলো আমাদেরকে টান দিয়ে আনতে হবে। তো আপাতত একটু মনে রাখবে যে সন্নিবেশ সংখ্যা ৪ হলে চতুস্তলকীয় হতে পারে বা সমতলীয় বর্গাকার হচ্ছে জটিল যৌগের আকৃতি। যদি ৫ হয় জটিল যৌগের আকৃতি হবে ত্রিভুজীয় দ্বিপিরামিড। যদি ৬ হয় অষ্টকতলীয় হবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, মাথায় একদম ঢুকিয়ে রাখো। আর এখন এখানে তো একটা কনফিউশন চলে আসছে যে ৫ আর ৬ হলে তো বুঝলাম একদম ফিক্সড যে আকৃতি সেটি আছে, বাট 4 হলে তো একবার চতুস্তলিক আরেকবার হচ্ছে সমতুল্য বলছেন, তাই তো? তো এখন কোনটা হবে কোন সময়? দেখো এটার জন্য যে কনসেপ্টটা সেটা হচ্ছে সংকরায়নের কনসেপ্ট, বাট সংকরায়ন নিয়ে আমরা এখন এত ডিটেলসে যাব না, এটা আমরা পরবর্তীতে যাব। বাট আপাতত একটু যেটি মনে রাখবে, SP3 সংকরায়ন হলে আমরা বলবো চতুস্তরিকীয়, আর যদি হচ্ছে DSP2 হয় সংকরায়ন তখন আমরা বলবো সমতলীয় বর্গাকার। তো সংকরায়ন যেহেতু আমরা পরবর্তীতে পড়বো তাই সংকরায়ন নিয়ে এখন বেশি কিছু বলবো না, বাট শর্ট একটা জিনিস মাথায় রাখতে পারো বোঝার জন্য, যেটা সেটা হচ্ছে সমযোজী যৌগ গঠনকালে মৌলসমূহ একটা প্রসেস অবলম্বন করে, সেই প্রসেসটাই হচ্ছে সংকরায়ন। কি বললাম? সমযোজী বন্ধন গঠনকালে মৌলসমূহ একটা প্রসেস অবলম্বন করে যাকে বলা হয় সংকরায়ন। আর সংকরায়নে যদি এমন হয় যে একটা s অরবিটাল আর 3টা p অরবিটাল পার্টিসিপেট করেছে তখন হয় তাকে sp3 সংকরায়ন বলা হয়। আর যদি এমন হয় একটা d অরবিটাল, একটা s অরবিটাল, 2টা p অরবিটাল পার্টিসিপেট করেছে সংকরায়নে তখন তাকে বলি DSP2 সংকরায়ন। তো এই যে স্লাইডটি আছে এই স্লাইডটি আমি জানি অনেক বেশি কনফিউজিং তোমাদের কাছে এখন লাগছে, বাট আমি যখন নেক্সট ভিডিও আপলোড দিব তখন এই স্লাইডটি পুরাটাই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত এই স্লাইডটার স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো নেক্সট ভিডিওর জন্য, কারণ এই স্লাইডের কনসেপ্টটাই হচ্ছে পরবর্তী ক্লাসে আমাদের সবচেয়ে বেশি লাগবে। সো এটা এখন কনফিউজিং মনে হতে পারে, বাট পরে এটা তোমাদের অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে চতুস্তরীয় আকৃতি রয়েছে জটিল যৌগের, এটা আসলে কি? সমতলীয় বর্গাকার আকৃতি কোনটা, ত্রিভুজীয় দ্বিপিরামিড আকৃতি কোনটা, অষ্টকতলীয় আকৃতি আসলে কোনটা। তো এটাই হচ্ছে এখন দেখব যে কোন আকৃতি কি বোঝাচ্ছে। দেখো আমরা কিন্তু দেখে এসেছি চতুস্তলীয় আকৃতি হতে পারে, সমতলীয় বর্গাকার আকৃতি হতে পারে, ত্রিভুজীয় পিরামিড আকৃতি হতে পারে, অষ্টকতলীয় হতে পারে, তাই না? তো চতুস্থলীয় কখন হবে? যখন হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার বা সন্নিবেশ সংখ্যা ৪ হবে। সমতলীয় বর্গাকারও সন্নিবেশ সংখ্যা ৪ হয়, ত্রিভুজীয় দ্বিপিরামিডের সন্নিবেশ সংখ্যা কয়টা হয়? ৫টা হয়। অষ্টকতলীয় সন্নিবেশ সংখ্যা কয়টা হয়? ৬টা হয়, তাই তো? আর আমরা তো জানতাম জটিল যৌগের যখন আমরা গঠন করব তাতে কেন্দ্রে হচ্ছে পরমাণু থাকে, তাই না? কেন্দ্রীয় ধাতব পরমাণু থাকে। ধরো এখানে এক্সাম্পল হিসেবে র্যান্ডমলি আমি এখানে কেন্দ্রে যে কোনো একটা পরমাণু নিকেল নিয়ে নিলাম, এটার জন্য হচ্ছে প্লাটিনিয়াম নিলাম, এটার জন্য আয়রন নিলাম, এটার জন্য আয়রন নিলাম। এখানে যে এগুলোই নিতে হবে এমন কিচ্ছু না, এখানে যে কোনো পরমাণু থাকতে পারে। সো এখানে কোনো প্রবলেম নেই। এখন চতুস্তলীয় আকার কোনটা? চতুস্তলীয় আকার হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণুর থেকে
4টা হাত এরকমভাবে বের হবে। এক্সাক্ট এভাবেই হচ্ছে 4টা বন্ধন দিবে। একটা উপরের দিকে, আরেকটা নিচের দিকে, আরেকটা বামে, আরেকটা ডানে। এই শেপটাই হচ্ছে চতুস্তলিকীয় শেপ। আমি বলেছিলাম না যে চতুস্তলিকীয় শেপটা হয় হচ্ছে যখন সন্নিবেশ সংখ্যা 4 হয়। এই যে দেখো সন্নিবেশ সংখ্যা এখানে 1 টা, 2 টা, 3 টা, 4 টা। দেন যেটা করবে, এই যে কেন্দ্রীয় পরমাণুর সাথে যে জিনিসগুলো যুক্ত আছে সেগুলো বসিয়ে দেবে। এখানে আমি ক্লোরিন এক্সাম্পল হিসেবে নিয়েছি, বাট এখানে যেকোনো জিনিস হতে পারে। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাই হচ্ছে চতুস্তলীয় স্ট্রাকচার। তো সমতুল্য বর্গাকার যে আকার, সেখানেও তো আমার সন্নিবেশ সংখ্যা 4। তো ওইখানে আমার হাত সংখ্যা কয়টা হবে? 4 টা হবে, অর্থাৎ বন্ধন 4 টা হবে। বাট এইখানে 4 টা হচ্ছে একটু ডিফারেন্ট আকৃতির হবে। একটা এইদিকে, আরেকটা এইদিকে, আরেকটা এইদিকে, আরেকটা এইদিকে, এবং ওই 4 হাতে 4 টা জিনিস যুক্ত থাকবে বা 4 টা লিগ্যান্ড যুক্ত থাকবে। কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে 4 টা লিগ্যান্ড যুক্ত থাকবে। এই আকারটাই হচ্ছে সমতুল্য বর্গাকার আকার। অন্যদিকে ত্রিভুজীয় দ্বিপিরামিড যে আকারটা, সেখানে কি বলেছিলাম? ওই আকারটা আসে হচ্ছে সন্নিবেশ সংখ্যা 5 হলে, তাই তো? এর মানে এখানে কেন্দ্রীয় পরমাণুর সাথে 5 টা সন্নিবেশ সমযোজী বন্ধন থাকবে বা 5 টা হাত বের হবে, তাই তো? এই 5 টা হাত এরকমভাবে বের হবে যে একটা উপরের দিকে, একটা নিচের দিকে, একটা বামে, আরেকটা এইদিকে, আরেকটা এইদিকে, এবং সেখানে কি যুক্ত হবে? লিগ্যান্ড বা দাতা যুক্ত হবে। আর অষ্টক তলীয়ের জন্য আমরা কি বলেছিলাম? অষ্টক তলীয়ের জন্য সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ এখানে 6 টা সন্নিবেশ সমযোজী বন্ধন থাকবে বা 6 টা হাত থাকবে, তাই তো? তো এই 6 টা হাত এরকম হবে, একটা এইদিকে, একটা এইদিকে, একটা এইদিকে, একটা এইদিকে, একটা উপরের দিকে, আরেকটা নিচের দিকে। আর এইখানে 6 টা হাতে কি থাকবে? 6 টা লিগ্যান্ড থাকবে। এগুলোই হচ্ছে অষ্টক তলীয় স্ট্রাকচার। তো এই যে জিনিসটি আছে, এই জিনিসটি হচ্ছে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ এটা হচ্ছে আমাদের পরবর্তী লেকচারে লাগবে। সো এগুলো যদি হচ্ছে একটু পড়ে রাখো, তাহলে হচ্ছে পরে যে সংকরণের ক্লাস থাকবে, জটিল যৌগের সংকরণ, সেখানে অনেক বেশি ইজিয়ার হবে। এই স্লাইডটা আর প্রিভিয়াস স্লাইডটার পিকচার থাকলেই হয়ে যাবে। তো এখানে কি বোঝাচ্ছিলাম? এখানে বোঝাচ্ছিলাম চতুস্তরীয় আকার কোনটা, এটা। সমতুল্য বর্গাকার শেপ কোনটা, এটা। ত্রিভুজীয় দ্বিপিরামিড কোনটা, এই শেপটা। অষ্টকতুল্য শেপ হচ্ছে এটা। এখন আমরা জানবো লিগ্যান্ড নিয়ে। আমরা তো দেখেছিলাম যে সন্নিবেশ সমযোজী বন্ধনে যে যৌগটা বা হচ্ছে যে মূলকটা হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে, তাকে আমরা বলতাম লিগ্যান্ড, রাইট? লিগ্যান্ডকে আসলে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সবল ক্ষেত্র লিগ্যান্ড, আরেকটা হচ্ছে দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড। প্রথমে সবল ক্ষেত্র লিগ্যান্ড নিয়ে একটু জেনে নিই। সবল ক্ষেত্র লিগ্যান্ড হচ্ছে ওই সকল লিগ্যান্ড যারা হচ্ছে জটিল যৌগের যে কেন্দ্রীয় ধাতব পরমাণু রয়েছে, তার চারপাশে সবল বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। আসলে মেইনলি আমাদের এই সংজ্ঞাটা বেশি দরকার হয় না। আমাদের দরকার হয় উদাহরণ, যে সবল ক্ষেত্র লিগ্যান্ড আসলে কারা? দেখো, অ্যামোনিয়া, কার্বনিল অর্থাৎ CO, সায়ানাইড অর্থাৎ CN- এবং NO2- হচ্ছে সবল ক্ষেত্র লিগ্যান্ড। বা চাইলে একটু শর্টকাটে মনে রাখতে পারো, যে সকল লিগ্যান্ডে N লেটারটি থাকবে তারাই হচ্ছে সবল ক্ষেত্র লিগ্যান্ড। একটু খেয়াল করো, অ্যামোনিয়াতে N আছে, সায়ানাইডে N রয়েছে, নাইট্রোতেও N রয়েছে, তাই তারা সবল ক্ষেত্র লিগ্যান্ড। বাট এক্সেপশন হচ্ছে CO বা কার্বনিল। এটা একটু মনে রাখবে, কার্বনিল হচ্ছে সবল ক্ষেত্র লিগ্যান্ড, বাট তাতে হচ্ছে N লেটারটি নেই। তাছাড়া যে সকল লিগ্যান্ডেই হচ্ছেন N লেটারটা পাওয়া যাবে, তারাই হচ্ছে সবল ক্ষেত্র লিগ্যান্ড। তো সবল ক্ষেত্র লিগ্যান্ডের যে যে জারণমান সমূহ হয় তা একটু দেখো। দেখো, আমরা কিন্তু নবম দশম শ্রেণীতে পড়ে এসেছিলাম যে কোনো একটা যৌগের সামগ্রিক জারণমান হয় তার মধ্যে উপস্থিত চার্জ, তাই তো? তো এই ক্ষেত্রে দেখো, অ্যামোনিয়ার ক্ষেত্রে তার সামগ্রিক যে চার্জ সেটা কত? 0, তাই তার জারণমান 0। CO এর সামগ্রিক চার্জ কত? 0, তাই তারও জারণমান 0। আর সায়ানাইডের সামগ্রিক চার্জ কত? -1, তাই তার জারণমান হবে -1। আর NO2- এর সামগ্রিক চার্জ হচ্ছে মাইনাস, তাই তার জারণমান হবে -1। অর্থাৎ এখানে অ্যামোনিয়ার জারণমান 0, কার্বনিলের জারণমান 0, সায়ানাইডে যেহেতু একটা মাইনাস রয়েছে তার জারণমান -1, নাইট্রোতে যেহেতু একটা মাইনাস রয়েছে তার জারণমান হবে -1। এবার আসি দুর্বল ক্ষেত্র লিগ্যান্ডে। দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড হচ্ছে ধাতব আয়নের চারপাশে দুর্বল বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি করতে পারে যারা, তারাই হচ্ছে দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড। উদাহরণ কি? সব ধরনের হ্যালোজেন এবং হাইড্রোক্সাইড এবং পানি হচ্ছে দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড। তো কিভাবে মনে রাখতে পারো? দেখো, সকল হ্যালোজেনই হচ্ছে দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড, হাইড্রোক্সাইড হচ্ছে দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড, এবং পানি হচ্ছে দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড। একটু খেয়াল করে দেখো, এখানে কোথাও কিন্তু অ্যান লেটারটি নেই। যেহেতু অ্যান লেটারটি নেই, তার মানে হচ্ছে তারা দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড। এভাবে এক্সাম্পলগুলো মনে রাখতে পারো। তো দুর্বল ক্ষেত্র লিগ্যান্ডগুলোর জারণমানটা একটু লক্ষ্য করো। দেখো, দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড যেগুলো রয়েছে তাদের জারণমান যদি আমরা বের করতে চাই, এখানে দেখো ফ্লোরাইড মাইনাস, তার মানে তার জারণমান -1। ব্রোমিনের জন্য -1 আছে, তার জারণমান -1। আয়োডিনের জন্য -1 আছে, তার জারণমান -1। Cl- এরও জারণমান -1 হবে, হাইড্রোক্সাইডেরও জারণমান -1 হবে, তাই তো? অর্থাৎ -1 হচ্ছে। আর পানি কি? নিরপেক্ষ পরমাণু, এখানে কোনো চার্জ থাকবে না, অর্থাৎ এখানে 0 হবে তার জারণমান। আরেকটা কথা যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সবল ক্ষেত্র লিগ্যান্ড থাকলে যোগলায়ন হবে, দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড থাকলে যোগলায়ন হবে না। তো এই যে কথাটি, অর্থাৎ সবল ক্ষেত্র লিগ্যান্ড থাকলে যোগলায়ন হয়, দুর্বল ক্ষেত্র
লিগ্যান্ড থাকলে যোগলায়ন হয় না, সেই ব্যাপারটি চলো একটু আমরা বুঝে আসি। ব্যাপারটি আসলে কি? এটা হচ্ছে আমরা যখন জটিল যৌগের সংকরায়ন করব, এই কনসেপ্টগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হবে। তাই আগে থেকে একটু টাচ দিয়ে রাখছি। তো একটু দেখো সবল ক্ষেত্র লিগ্যান্ড থাকলে যোগলায়ন হবে কথাটি আসলে কি বোঝাচ্ছে? দেখো তোমার কাছে ধরো তোমার কোনো একটা কেন্দ্রীয় ধাতব পরমাণুতে ডি অরবিটালে ৪ টা ইলেকট্রন রয়েছে। তো ৪ টা ইলেকট্রন থাকলে তুমি স্বাভাবিকভাবে হুন্ডের নীতি অনুসরণ করে একটা করে ৪ টা ইলেকট্রন ঢোকাবে। এটাই তো স্বাভাবিক। সো এটাই কিন্তু হচ্ছে নরমালি হয়। বাট দেখা গেছে কোনো কারণে যদি তার আশেপাশে সবল ক্ষেত্র লিগ্যান্ড অর্থাৎ অ্যামোনিয়া চলে আসে, তখন তার যেটা হয়, তখন তার ডি অরবিটালে ইলেকট্রনটা জোড়ায় প্রবেশ করে। অর্থাৎ তখন আর সিঙ্গেল করে ইলেকট্রন ঢুকবে না, জোড়ায় প্রবেশ করবে। সো এটাই হচ্ছে যোগলায়ন, যে সবল ক্ষেত্র লিগ্যান্ড থাকলে যোগলায়নটা হয়। কারণ দেখো অ্যামোনিয়া কি ছিল? সবল ক্ষেত্র লিগ্যান্ড ছিল, তাই এই ঘটনাটি হয়েছে। অ্যামোনিয়া বাদে যদি অন্য কোনো সবল ক্ষেত্র লিগ্যান্ড থাকতো, তাহলেও সেম কাজটি হতো। সো এই ব্যাপারটা একটু মনে রাখবে। আর অন্যদিকে লিখেছে দেখো দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড থাকলে যোগলায়ন হবে না। তাহলে কি হবে দেখো, ধরো তোমার কোনো কারণে কেন্দ্র ধাতব পরমাণুতে ৪ টা ইলেকট্রন রয়েছে। তো তুমি ৪ টা নরমালি হুন্ডের নীতি অনুসারে বসাবে, তাই তো? এখন ধরো এখানে একটা দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড ক্লোরাইড চলে এসেছে। তো ক্লোরাইডের উপস্থিতিতে দেখা যাবে সে যেহেতু দুর্বল বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি করে, অর্থাৎ দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড, তাই হচ্ছে সে হচ্ছে এই যে কেন্দ্রীয় ধাতব পরমাণু, সেটাকে জোড়ায় আর প্রবেশ করাতে পারবে না, আগের মতোই থাকবে যেহেতু সে হচ্ছে দুর্বল ক্ষেত্র লিগ্যান্ড। এখানে ক্লোরাইডের জায়গায় অন্যগুলো থাকলেও কোনো সমস্যা নেই, একই কাজ করবে। সো এটাই হচ্ছে সবল ক্ষেত্র লিগ্যান্ড আর দুর্বল ক্ষেত্র লিগ্যান্ডের ব্যাপার। তো এতটুকু পর্যন্ত আমাদের আজকের ক্লাসটার যে সারমর্ম, সেগুলো যদি একটু বুঝে ফেলো, তাহলে পরবর্তী ক্লাস যেটি হবে জটিল যৌগের সংকরায়ন, সেটি তোমাদের কাছে খুব স্মুথ লাগবে। কারণ এই কনসেপ্টগুলো ব্যবহার করেই হচ্ছে আমরা পরবর্তী ক্লাসের সকল প্রবলেম সলভ করব।